মাত্র 4-5 ঘন্টা হলো জাহাজে উঠেছেন সাব্বিরজি। তারপরে সি সিকনেস। জাহাজের দোলনি, এই একটানা ঢেউয়ের ছন্দ, এমন অনুভূতি আগে কখনো অনুভব করেননি তিনি। নীল জল, সবুজ দ্বীপ, দূরে কুয়াশার মতো ঝুলে থাকা পাহাড়ের রেখা, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণ তাকে ভুলিয়ে রাখতে পারল না। হঠাৎই কেবিনে কিছুক্ষণ আগে দেখা সেই স্বপ্নটার কথা মনে পড়তেই সাব্বিরজির শরীর কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল নিষিদ্ধ দ্বীপ, শয়তান জিন তার রক্ষী, মাঝির নিথর শরীর, আর কালো শাড়ি হিসাবে মোড়া সেই মধ্যবয়স্কা নারী। কেতেনি। সাব্বিরজির কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি তখন খুব স্পষ্টভাবে একটা সত্যি উপলব্ধি করছিলেন, মানুষ হিসেবে তাঁরও সীমা আছে। বারবার বিপদ থেকে বেঁচে যাওয়া মানেই ভাগ্য খুব ভালো বা তিনি অসম্ভব সাহসী, তা কিন্তু নয়। সমুদ্র তখনও দুলছে, আর সেই দোলনের সঙ্গে সঙ্গে সাব্বিরজির মনে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে পাক খেয়ে উঠছে। সাব্বিরজি শুধু চেয়ে চেয়ে দেখছিলেন। পেটের একেবারে ভেতরের কোনো একটা অচেনা কোণে যেন ছুরি ঘোরানো হচ্ছিল। তীব্র ব্যথায় শ্বাস নেওয়াটাও ভারী হয়ে উঠেছিল। শরীরের প্রতিটা স্নায়ু জমে কাঠ, নড়বার মতো কোনো শক্তি নেই, এক ফোঁটাও না। ওপারের নিষিদ্ধ দ্বীপের ঠিক সীমানায় শয়তান জিনেদের আস্তানার সামনে দ্বার রক্ষীটা দাঁড়িয়েছিল। লম্বা, অস্বাভাবিক চওড়া কাঁধ, চোখ দুটো যেন আগুন জ্বলা গর্ত। সে হঠাৎই বোটটা ছুঁড়ে ফেলে দিল সাব্বিরজির পায়ের সামনে। বালির ওপর ধাক্কা খেয়ে বোটটা ঘুরে গিয়ে বালির সঙ্গে ঘষা খেয়ে কর্কশ শব্দ করে থমকে দাঁড়ালো। মাঝি তখনও চিৎকার করছিল, আগেও বলেছিল, তখনও বলছে, স্যার পালান, আপনি পালান। কণ্ঠটা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ, চোখে ভেজা আতঙ্ক। কিন্তু সাব্বিরজি তো রক্ত মাংসের মানুষ। সেদিন ভয়কে তিনি কেবল অনুভব করেননি, চাক্ষুষ দেখেছিলেন। সেই ভয় তার পা দুটোকে কাপুরুষের মতো কাঁপিয়ে দিয়ে একেবারে আটকে দিয়েছিল। পা যেন অসাড় হয়ে গিয়েছে, মাটির সঙ্গে গেঁথে গেছে। দৌড়ানোর কথা ভাবাই অসম্ভব। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। দ্বাররক্ষীর শয়তান জিনটা একবার মাঝির দিকে তাকালো, তারপর অদ্ভুত এক ইশারা করলো, যেন চোখের ভাষায় কিছু বলছে। মাঝির মুখ আরো ফ্যাকাশে হয়ে গেছে। এরপর সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সাব্বিরজির দিকে তাকালো। ঠোঁট বেঁকিয়ে এক বিকৃত হাসি, আর সেই হাসির ভেতর দিয়ে বেরিয়ে এলো কণ্ঠ ভাঙা কিন্তু ধারালো, বলেছিলি না সাহস থাকে তো সামনে আয়। একটু থেমে সে আরো কাছে এগিয়ে এলো। আমাদের সর্দার আলোয়ারের আসার প্রয়োজন নেই, আমি তোর জন্য যথেষ্ট। এসে তো পড়েছিস, যাবি কিভাবে? শব্দগুলো যেন বাতাসে নয়, সরাসরি সাব্বিরজির বুকের ভেতর ঢুকে বিঁধছিল। শয়তানটা বলতে বলতেই মাঝিকে টেনে তুলে নিল বালির ওপর। মুহূর্তের মধ্যে দৃশ্যটা বদলে যায় দুঃস্বপ্নে। সাব্বিরজির হাত কাঁপছিল। তাসবিহটা পকেটেই ছিল তিনি জানতেন, কিন্তু সেটার দিকে হাত বাড়ানোর শক্তিটুকুও যেন কেউ কেড়ে নিয়েছে। চোখ সরাতে পারছেন না, শরীর নাড়াতে পারছেন না। কাপুরুষের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিলেন না তিনি। এক ফোঁটাও নড়েননি। মাথার ভেতর তখন কি চলছিল তিনি নিজেও জানতেন না। শুধু দেখলেন দ্বাররক্ষী জিনটা
এক হাত দিয়ে মাঝির গলা চেপে ধরেছে। কোনো চিৎকার নেই, কোনো আর্তনাদ নেই। হঠাৎ একটা শব্দ হলো, যেন শুকনো ডাল ভাঙার আওয়াজ। ঠিক সেই মুহূর্তেই পাশের খাঁড়িতে বোটটা দাম করে শব্দ তুলে তলিয়ে গেল। দৃশ্যটা এমন ছিল যেন কোনো অদৃশ্য তিমি বোটটাকে টেনে হিঁচড়ে জলের নিচে নিয়ে গেছে। জলটা একবার ফুলে উঠল, তারপর নিস্তব্ধ। আবার সাব্বিরজি দেখলেন মাঝে যেন ঝরঝরে বালুর মতো ঝরে পড়ছে। শরীর, মাংস, হাড় সবকিছু ধীরে ধীরে গুঁড়ো হয়ে বালির সঙ্গে মিশে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আর কোনো মানুষ ছিল না, শুধু বালি, নীরব বালি। সাব্বিরজি স্তব্ধ। আর একটা জীবন, আর একটা রূহ চলে গেল। ঠিক তখনই এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে জলের মধ্যে ছুঁড়ে দিয়েছে বাঁচানোর জন্য। আবার সেই একই সত্তা তাকে টেনে তুলে আনছিল জলের গভীর থেকে। শরীর ঠান্ডা, মাথায় ঝিমুনি ভাব। বাস্তব আর অবাস্তবের মাঝখানে ঝুলে আছেন তিনি। তার চেয়েও ভয়ঙ্কর অকল্পনীয় দৃশ্যটা তখন চোখে পড়ল। দ্বার রক্ষী জিনের থেকে একটু দূরে আড়ালে সেই মুহূর্তে একজন দাঁড়িয়েছিলেন, সন্ত্রস্ত অবস্থায়, কিন্তু দৃঢ় দৃষ্টিতে সাব্বিরজির দিকে তাকিয়ে, চোখে গভীর উদ্বেগ, যেন যতটা সম্ভব তাকে সাবধান করতে চাইছেন। তিনি একজন মধ্যবয়স্কা নারী, পরনে কালো শাড়ি, মাথায় কালো হিজাব। বাতাসে তার শাড়ির আঁচল একবার কেঁপে উঠল। আলো আঁধারির ভেতরেও মুখটা স্পষ্ট। নামটা সাব্বিরজির মাথার ভেতর আপনা থেকেই প্রতিধ্বনিত হল, রাবেয়া বিবি। আর সেই মুহূর্তে সাব্বিরজি বুঝলেন তিনি একা নন, কিন্তু তাতে ভয় কমার কোনো কারণ নেই। ঠিক তখনই বিশাল এক ঢেউয়ের আঘাতে দৈত্যকায় জাহাজটার যেন হঠাৎ টনক নড়ে উঠল। ধাতব শরীরটা কেঁপে উঠতেই পোর্ট ব্লেয়ার বন্দরের সাইরেনের সঙ্গে সঙ্গে জাহাজের নিজের কান ফাটা সাইরেন মিলে এমন এক বিকট শব্দ তৈরি করল যে সাব্বিরজির মাথার ভেতরটা মুহূর্তেই ঝাঁঝা করে উঠল। সেই সঙ্গে পেটের ভেতরটা আবারও গুলিয়ে মোচড় দিয়ে উঠল বমি বমি ভাব নিয়ে, গলার কাছে তেঁতো স্বাদ। তিনি আর দেরি করলেন না। বাথরুমে যাবার পরিবর্তে প্রায় দৌড়ে কেবিন থেকে বেরিয়ে ব্যালকনির দিকে ছুটলেন। রেলিংটাকে দুহাতে আঁকড়ে ধরে বুক ভরে বাতাস নিলেন। আপ্রাণ চেষ্টা করলেন যাতে বমি না হয়। আসলে এটাই ছিল সাব্বিরজির জীবনে জাহাজে প্রথম চড়ার অভিজ্ঞতা। খিদিরপুর ডক থেকে জাহাজে ওঠার 4-5 ঘন্টা পর থেকেই শুরু হয় সি সিকনেস। এই টানা 3 দিনের সমুদ্র যাত্রায় তাঁর বেশ কয়েকবার বমি হয়ে গেছে। জাহাজের দুলুনি, এই একটানা ঢেউয়ের ছন্দ, এমন অনুভূতি তাঁর শরীরে আগে কখনো উপলব্ধি হয়নি। যদিও সহজেই সাব্বিরজি ফ্লাইটে আরামে আসতে পারতেন, কিন্তু জাহাজে পাড়ি দেওয়ার রোমাঞ্চকর সুযোগটা তিনি হাতছাড়া করতে চাননি। কিছুক্ষণ পর মাথার ঝিমুনিটা একটু কাটতেই সাব্বিরজি সামনে তাকালেন। চোখের সামনে যে দৃশ্যপটটা প্রস্ফুটিত, তাতে তিনি এক মুহূর্তের জন্য নিজের অবস্থার কথা ভুলে গেলেন। সামনে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটা যেন প্রকৃতির বিশাল নীলাভ ক্যানভাসে ওপরওয়ালা নিজ হাতে আলতো করে ঘন সবুজ রঙের প্রলেপ লাগিয়ে তুলির স্পর্শে বিন্দু বিন্দু আলপনার টান দিয়েছেন। নীল জল, সবুজ দ্বীপ,
দূরে কুয়াশার মতো ঝুলে থাকা পাহাড়ের রেখা, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণ তাকে ভুলিয়ে রাখতে পারল না। হঠাৎই কেবিনে কিছুক্ষণ আগে দেখা সেই স্বপ্নটার কথা মনে পড়তেই সাব্বিরজি কেঁপে উঠলেন। চোখের সামনে ভেসে উঠল নিষিদ্ধ দ্বীপ, শয়তান জিন তার রক্ষী, মাঝির ঝরে পড়া শরীর, আর কালো শাড়ি হিজাবে মোড়া সেই মধ্যবয়স্কা নারী। সাব্বিরজির কপালে অজান্তেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করল। তিনি খুব স্পষ্টভাবে একটা সত্যি উপলব্ধি করেছিলেন, মানুষ হিসেবে তারও সীমা আছে, লিমিটেশন আছে। বারবার বিপদ থেকে বেঁচে যাওয়ার মানেই ভাগ্য খুব ভালো বা তিনি অসম্ভব সাহসী তা কিন্তু নয়। জীবন সবাইকে বারবার সুযোগ দেয় না, আর সুযোগ পেলে সেটাকে হেলাফেলা করা ঠিক নয়। কারণ একদিন না একদিন সেই কঠিন দিনটা আসবেই। এটাই নিয়তি, এটাই বাস্তবতা। এই ভাবনাটাই তার বুকের ভেতরটাকে ভারী করে তুলছিল। আর দেরি না করে তিনি চোখ বন্ধ করে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করলেন। সমুদ্রের বাতাসের ভেতরেই যেন এক গম্ভীর উপস্থিতি নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই জিয়াউদ্দিন সাহেবের কণ্ঠ ভেসে উঠল, গভীর, সংযত, কিন্তু অস্বস্তিতে ভরা। তিনি স্পষ্ট করে জানালেন, আন্দামানে ঘোরাটা নিছকই সাধারণ কোনো ভ্রমণ হবে না। এই ট্রিপে এমন কিছুর মুখোমুখি হতে চলেছেন সাব্বিরজি যার বিভৎসতা কল্পনারও বাইরে। যেটা সামনে আসছে সেটা শুধুই ভয়ঙ্কর নয়, অশুভ। আর স্বপ্নে রাবেয়া বিবিকে দেখার অর্থও ব্যাখ্যা করলেন তিনি। এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলার জন্য শুধু তার উপস্থিতি যথেষ্ট নাও হতে পারে। রাবেয়া বিবির প্রয়োজন পড়বে। তার সাহায্য ছাড়া সামনে যা আসছে তার মোকাবেলা করা কঠিন হবে। তবে বিপদটা ঠিক কি আর কোথা থেকে আসবে সেটা তখনও জিয়াউদ্দিন সাহেব নিজেও আঁচ করতে পারেননি। সমুদ্র তখনও দুলছে, আর সেই দুলুনির সঙ্গে সঙ্গে সাব্বিরজির মনে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে পাক খাচ্ছিল। আন্দামানে আসার পর 3 দিন কেটে গেছে। এই কদিনে সাব্বিরজি যেমন কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন, তেমনি এমন কিছু ঘটেছে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তার নিজের কাছেও নেই। ঘটনাগুলো ছিল অকল্পনীয়, লোমহর্ষক, এবং প্রতিটা মুহূর্তে যেন অদৃশ্য কোনো শক্তির উপস্থিতি তার খুব কাছাকাছি ঘোরাফেরা করছিল। তবে সেই সব ঘটনার প্রসঙ্গে যাওয়ার আগে আন্দামানে আসার পেছনে সাব্বিরজির আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এখন পরিষ্কার করা আবশ্যক। সালটা 2017 নভেম্বর মাস। সত্যি বলতে কি, সাব্বিরজি আন্দামান নিকোবরে শুধু বেড়াতেই আসেননি। হাওয়া বদলের পাশাপাশি তার আরেকটা বড় কারণ ছিল একজন দূর সম্পর্কের চাচার পরিবারের সঙ্গে দেখা করা বললেও ভুল হবে, বলা ভালো ওনাদের জীবনে নেমে আসা কিছু অস্বাভাবিক অতি প্রাকৃতিক সমস্যার সমাধানের চেষ্টা করা। অর্থাৎ এক ঢিলে 2 পাখি মারার মতো ব্যাপার। তা না হলে সাব্বিরজির মতো ব্যস্ত মানুষ শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে এত দূর পাড়ি দিবেন, এটা ভাবাই কঠিন। সেই দূর সম্পর্কের চাচার নাম হুমায়ুন আলী আহমদ। হুমায়ুন সাহেব জন্মসূত্রে ভারতের মূল ভূখণ্ড পশ্চিমবঙ্গের বহরমপুরের বাসিন্দা হলেও 70-এর দশকে জীবিকার তাগিদে আন্দামানে চলে আসেন। প্রথমে সামান্য ব্যবসা, পরে ধীরে ধীরে সেটাই বড়। শেষমেশ আন্দামানের এক প্রত্যন্ত ছোট দ্বীপে তিনি পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। সমুদ্র আর জঙ্গলে ঘেরা এই দ্বীপেই তাঁর সংসার, পরিবার আর জীবনের বাকি দিনগুলো সেখানেই কাটাতে থাকেন। দূরত্বের সত্ত্বেও হুমায়ুন সাহেবের সঙ্গে সাব্বিরজির পরিবারের সম্পর্ক কখনোই আলগা হয়নি।
যোগাযোগ ছিল ঘনিষ্ঠ। এমনকি 80-র দশকে হুমায়ুন সাহেব মারা যাবার পরেও ব্যবসার কাজে কিংবা অন্য কোনো প্রয়োজনে হুমায়ুন সাহেবের পরিবারের কেউ কলকাতায় এলে তারা প্রায় নিয়ম করেই সাব্বিরজির বাড়িতেই উঠতেন। সেই বাড়ির ভেতরেই বহু রাতে গল্পগুজব হয়েছে, হাসি ঠাট্টা হয়েছে, আর মাঝে মধ্যে এমন কিছু কথা হয়েছে যা তখন সাধারণ মনে হলেও আজ ফিরে তাকালে অন্যরকম লাগে। কিছুদিন আগে হঠাৎই হুমায়ুন সাহেবের পরিবারের ওপর নেমে আসা অদ্ভুত সমস্যার কথা সাব্বিরজির কানে আসে। সমস্যাগুলো যে সাধারণ নয় সেটা ফোনেই বোঝা যাচ্ছিল। কথার ফাঁকে ফাঁকে ছিল অজানা আতঙ্ক, চাপা ভয়, আর না বলা অনেক ইঙ্গিত। সেই খবর পাওয়ার পর থেকেই সাব্বিরজির মনে একটা অস্বস্তি কাজ করছিল। তাই সিদ্ধান্ত নেন আন্দামানে যেতে হবে। একদিকে আত্মীয়ের বিপদ, অন্যদিকে বহুদিন কোথাও বেড়াতে না যাওয়ার ক্লান্তি, দুটোই একসাথে মিটিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু একটা ব্যাপার শুরু থেকেই অদ্ভুত ছিল। আন্দামানে পৌঁছেও সাব্বিরজি সরাসরি হুমায়ুন সাহেবদের বাড়িতে ওঠেননি। তার বদলে তিনি পোর্ট ব্লেয়ারের একটি হোটেলে উঠলেন। সেই সিদ্ধান্ত যে শুধু সাবধানতা ছিল তা নয়, বরং সামনে আসতে থাকা অন্ধকারের বিরুদ্ধে প্রথম নীরব প্রস্তুতি, যা তখনও তিনি নিজেই পুরোপুরি বুঝে উঠতে পারেননি। পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর দিনই সাব্বিরজি তাঁর চাচাতো ভাই গোলাম নবীকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন দুদিনের মধ্যেই তিনি ওনাদের বাড়িতে যাবেন। ওপার থেকে গোলাম সাহেব খুব স্বাভাবিক গলাতেই কথা বলছিলেন, কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে চাপা পড়েছিল এমন কিছু সাব্বিরজির অভিজ্ঞ চোখ কান সেটা ঠিকই ধরে ফেলেছিল। তবুও তিনি কিছু বলেননি। অনেক কিছু ফোনে বলা যায় না, এই বিশ্বাসটা সাব্বিরজির বহুদিনের। পরিকল্পনা মতোই 2 দিন পর একটি ছোট বোট ভাড়া করে তিনি রওনা দিলেন হুমায়ুন সাহেবের বাড়ির উদ্দেশ্যে। সমুদ্র তখন শান্ত, আকাশ পরিষ্কার, অথচ বুকের ভেতরে কেমন যেন একটা অজানা চাপা অস্বস্তি দানা বাঁধছিল। বোট ধীরে ধীরে খাড়ি পেরিয়ে সেই ছোট্ট দ্বীপটার দিকে এগোতে লাগলো। দূর থেকে দ্বীপটাকে দেখতে যতটা শান্ত আর সুন্দর মনে হচ্ছিল, কাছে আসার সাথে সাথেই ততটা যেন নিঃশব্দ আর ভারী হয়ে উঠেছিল চারপাশ। বোট থেকে নেমে সাদা বালির ওপর পা রাখতেই হঠাৎই ভর সকালেও সাব্বিরজির বুকের ভেতরটা কেঁপে উঠল, ঠিক যেন কেউ অদৃশ্যে খুব কাছে থেকে তাকে দেখছে। পকেটে রাখা তসবিটা আচমকা গরম হয়ে উঠতে শুরু করলো, এমন গরম যে এক মুহূর্তে হাত ঢোকাতে গিয়েও থমকে গেলেন তিনি। এই অনুভূতি তাঁর অচেনা নয়। বহু জায়গায় বহু বিপদের আগে তিনি এমন সতর্ক সংকেত পেয়েছেন, তবুও তিনি সেটাকে আপাতত গুরুত্ব না দিয়ে গোলাম সাহেবের দেয়া ঠিকানার দিকে পা বাড়ালেন। দ্বীপটার ভেতরের রাস্তাটা অদ্ভুত রকমের। সবুজ গাছপালা, উঁচু উঁচু নারকেল গাছ আর ঘন জঙ্গলের পাশ দিয়ে সরু কালো পিচের রাস্তা, যেন কোনো নিয়ম মানে না। সোজা না গিয়ে সাপের মতো এঁকে বেঁকে সমুদ্রের খাঁড়ির ধার ঘেঁষে জঙ্গলের ভেতর হারিয়ে গেছে। মাঝে মাঝে দূরে দূরে 2-1টা বাড়ি চোখে পড়লেও গোটা দ্বীপটাই ভীষণ নির্জন। মানুষের উপস্থিতি আছে কিন্তু প্রাণ নেই, এমন একটা অনুভূতি। বাজার এই দ্বীপে নেই। পাশে তুলনামূলক বড় একটা দ্বীপে বাজার, আর তারপরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো কিছু টাপু, যেগুলো মানুষের জন্য নিষিদ্ধ। সেসব টাপুর দিকে তাকালেই কেমন যেন চোখ সরিয়ে নিতে ইচ্ছে করছিল সাব্বিরজির, ঠিক যেন ওদিক থেকে কিছু একটা তাকিয়ে আছে। অবশ্যই হুমায়ুন সাহেবের বাড়ির সামনে পৌঁছালেন তিনি। সবুজ ঘাসের ওপর দাঁড়ানো প্রশস্ত বাড়িটা দেখে প্রথম নজরেই মনে হলো এই বাড়ি সময়ের সঙ্গে কথা বলে। খোলা উঠোনে রোদ নেমে এসেছে, চারিদিকে রং বাহারি ফুলের গন্ধ ভাসছে বাতাসে। সারি সারি নারকেল গাছ, পাতার ফাঁক দিয়ে বাতাসের মৃদু শোঁ শব্দ, টালির ছাউনি, সব মিলিয়ে একটা শান্ত গ্রাম্য সাউথ ইন্ডিয়ান বাড়ির আদল।
বাইরে থেকে দেখলে কারোরই মনে হবে না এই বাড়ির দেয়ালের ভেতরে কিছু অস্বাভাবিকতা লুকিয়ে আছে। কিন্তু সাব্বিরজির চোখে সেই শান্তির আড়ালে চাপা অস্বস্তির ছায়া ঠিকই ধরা পড়েছিল। গেটের সামনে পৌঁছাতেই তিনি দেখলেন গোলাম সাহেব নিজেই দাঁড়িয়ে আছেন তাকে রিসিভ করার জন্য, মুখে হাসি, অথচ ঠিক সেই হাসি যেন চোখ পর্যন্ত পৌঁছায়নি। সাদরে আপ্যায়ন করে সাব্বিরজিকে বাড়ির ভেতরে বৈঠকখানায় নিয়ে বসালেন তিনি। চা এলো, কিছু সাধারণ কথাবার্তা হলো, কিন্তু কথা বলার মাঝেই সাব্বিরজির চোখ এড়াল না গোলাম সাহেবের চোখে মুখে সেই ভয় আর আতঙ্কের ছাপ। সেই বাড়িতে ঢোকার আগেই জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য থেকে তাকে সতর্ক করে দিয়েছিলেন, সব কথা শোনো আর ভেতরে ভেতরে প্রস্তুত থাকো। সেই সতর্ক বার্তা মনে রেখেই সাব্বিরজি আর অপ্রাসঙ্গিক কথায় সময় নষ্ট না করে গম্ভীর গলায় গোলাম সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সমস্যাটা কি আসলে গোলাম? ফোনে তো কিছুই পরিষ্কার করে বললে না। এই প্রশ্নটা যেন বহুদিন ধরে চেপে রাখা কোনো বাঁধ ভেঙে দিল। গোলাম সাহেব এক মুহূর্ত চুপ করে রইলেন। মনে হলো কথাগুলো বলতে গিয়েই গলা শুকিয়ে গেছে, চোখের দৃষ্টি মেঝেতে আটকে। দুহাতের আঙুল একে অপরের মধ্যে জড়াজড়ি করে তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আপনি তো জানেন সাব্বির ভাই, 70-এর দশকে আব্বা পাকাপাকি ভাবে এখানে ব্যবসা শুরু করেন। প্রথমে মাছের আড়ত, খাঁটি পরিশ্রমের কাজ। ভোর রাতে সমুদ্রে নামা, জেলেদের কাছ থেকে মাছ কেনা, তারপর সেগুলো বিভিন্ন দ্বীপে পাঠানো। ধীরে ধীরে আব্বার নাম ছড়িয়ে পড়ে। পরে 80-র দশকে এসে আব্বা প্রমোটারির ব্যবসাতেও হাত দেন। বাড়ি, গুদাম, ছোট দোকান, এভাবে জমি জমা নিয়ে কাজ বাড়তে থাকে। কিন্তু আন্দামান নিকোবরে যে এলাকাগুলোতে আমাদের ব্যবসা ছড়াচ্ছিল, সেখানে সাউথ ইন্ডিয়ান লোকজনদের আধিপত্য ছিল বেশি। বাইরে থেকে আসা মানুষ বলে আমাদের ভালো চোখে দেখত না অনেকেই। মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে টুকিটাকি শত্রুতা ছিল। কে কখন কি করবে সেটা কেউ জানত না। 80-র দশকের শুরুতে আমার বয়স তখন 6 কি 7। আমরা এখানেই পাকাপাকি ভাবে থাকতে শুরু করি। প্রতিপত্তি হলেও আব্বার একটা অভ্যাস কোনোদিন যায়নি। বাড়িতে পরিচারক থাকা সত্ত্বেও তিনি নিজেই পাশের দ্বীপে প্রতি হাটবারে বাজার করতে যেতেন। তিনি বলতেন, নিজের হাতে না কিনলে শান্তি পায় না। সেদিনও তেমনই এক হাটের দিন। আব্বা দুপুরে খাবার সেরে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছেন। তখন রোদ ছিল, সমুদ্র শান্ত। হাটে পৌঁছে বাজার করতে করতে কখন যে সময় গড়িয়ে গেল তিনি বুঝতেই পারেননি। যখন বাজার সদাই হাতে বোটের দিকে ফিরছেন, তখন দিনের আলো ফুরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে ঝুঁকছে। আকাশের রং বদলাতে শুরু করেছে, চারিদিক থমথমে। আব্বা হেঁটেই একটা নিরিবিলি পথ ধরে খাঁড়ির চরের দিকে যাচ্ছিলেন। ওই পথটা তিনি চেনেন, বহুবার গেছেন। কিন্তু সেদিন হাঁটতে হাঁটতে কানে অদ্ভুত একটা ব্যাপার ধরা পড়ে। মাঝে মাঝে মনে হচ্ছিল ঠিক পেছনে কেউ তার সঙ্গে পা মিলিয়ে হাঁটছে। পাতার মচমচে শব্দ, শুকনো ডাল ভাঙার আওয়াজ, সব যেন খুব কাছ থেকে আসছে। তিনি থেমে পেছনে তাকালেন, কেউ নেই। আব্বার বুকের ভেতরটা কেঁপে উঠল। তবু নিজেকে সামলে আবার হাঁটা শুরু করলেন। কিছু দূর এগোতেই জঙ্গলের রাস্তায় ঢুকতে হয়। প্রায় আধা কিলোমিটার লম্বা সেই রাস্তার দুপাশে তখনও দুটি গেরস্ত বাড়ি ছিল। সেগুলো পার হওয়ার পর সামনে শুধু জঙ্গল আর ঘন নিঃশব্দ অন্ধকার। আব্বা তখন একা। তিনি হাঁটছিলেন। ঠিক তখনই পেছন থেকে ভ্যানের হর্নের প্যাঁ প্যাঁ আওয়াজ ভেসে আসলো। একটানা কর্কশ শব্দ। আব্বা থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কে? অন্ধকারের ভেতর থেকে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে কেউ উত্তর দিল, সরে যা, পাশে সরে যা, লাশ নিয়ে আসছি। এই কথাটা শুনে আব্বার শরীর শিরশির করে ওঠে। তবু তিনি চুপচাপ
রাস্তার পাশে সরে দাঁড়ান। ততক্ষণে চোখে অন্ধকার শুয়ে গেছে। আব্বা দেখলেন সত্যি একজন লোক ভ্যান টেনে নিয়ে আসছে। ভ্যানের উপর আড়াআড়ি করে একটা লাশ রাখা, কাপড়ে ঢাকা, নিথর। লোকটার মুখ ঠিক চিনতে পারছিলেন না, শুধু মনে হচ্ছিল মুখটা অস্বাভাবিক রকম লম্বা। আব্বা থমকে গিয়ে দোয়া দরুদ পড়ে বুকে ফোঁ দিলেন। ভ্যানওয়ালা ধীরে ধীরে এগিয়ে গেল। তাদের মধ্যে তখন হাত কয়েকের দূরত্ব। আব্বা আবার হাঁটা শুরু করলেন। সাহস করে দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, ওই মিয়া, এটা কার লাশ? কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর আবারও সেই অদ্ভুত গলা ভেসে আসলো, বেশি কথা বলিস না, নাইলে তোর লাশ খান উঠবো ভ্যানে। এই উত্তর শুনে আব্বার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ভয় পেলেও তিনি সেটা প্রকাশ করলেন না। মাথা নিচু করে শক্ত মনে হাঁটতে লাগলেন। কালিমা পড়ছিলেন মনে মনে। কিছুক্ষণ পর হঠাৎই খেয়াল করলেন পেছনে আর ভ্যানের আওয়াজ নেই, একদম নেই। পেছন ফিরে তাকিয়ে আব্বা অবাক হয়ে গেলেন। রাস্তা ফাঁকা, কোনো ভ্যান নেই, কোনো লোক নেই, শুধু জঙ্গল থেকে খসখস শব্দ ভেসে আসছে, যেন কেউ শুকনো পাতা মারিয়ে চলছে। কেন জানি না সেই শব্দের দিকে আব্বার পা এগিয়ে গেল। বাম দিকে জঙ্গলের ভেতর তাকিয়ে তিনি দেখলেন ভ্যানটা রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতর নেমে গেছে। বুকের ভেতর ভয় চেপে ধরে রেখেই তিনি সেই দিকে এগোলেন। শুকনো পাতা, কাঁটা ঝোপঝাড় পেরিয়ে একটু ভেতরে যেতেই চোখের সামনে যা দেখলেন তাতে তার দম বন্ধ হয়ে আসে। ভ্যানওয়ালা লাশটাকে নামায়নি। লাশ সহ ভ্যানটা জঙ্গলের ভেতর রেখে সেটাই একটা গাছ বেয়ে উপরে উঠছে। মানুষের মতো নয়, অস্বাভাবিক দ্রুত, চার হাত পা দিয়ে। তখনই আব্বা বুঝে যান এটা মানুষ না। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে ধুপধাপ করে কয়েকটা ছায়া লাফিয়ে পড়ে। গাছের ডাল থেকে, অন্ধকারের ভেতর থেকে দানবের মতো অবয়ব, তারা ক্ষুধার্ত নেকড়ের মতো লাশটার উপরে ঝাঁপিয়ে পড়ে। হাড় ভাঙার শব্দ, মাংস ছেঁড়ার বিকট আওয়াজ সব একসাথে। আব্বা আর এক সেকেন্ডও দাঁড়াননি। বাজার সদাই ফেলে কালিমা পড়তে পড়তে প্রাণপণে দৌড়াতে লাগলেন। জঙ্গল, অন্ধকার, ভয় সব পেছনে ফেলে তিনি খাঁড়ির দিকে ছুটে যান। কোন রকমে বোটে উঠে বোট স্টার্ট দেন। হাত পা কাঁপছিল, চোখে জল। বুকের ভেতর তখনও দৃশ্যটা জীবন্ত। সেই রাত থেকেই আমাদের জীবনে অন্ধকার নামে। বাড়িতে ঢুকেই আব্বা আর নিজেকে সামলাতে পারেননি। গলা শুকিয়ে কাঠ, হাঁপাচ্ছিলেন। রুদ্ধশ্বাস অবস্থায় যা দেখেছেন, যা অনুভব করেছেন, সবকিছু ভাঙা ভাঙা স্বরে বলতে শুরু করলেন। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু আব্বার চোখের দৃষ্টি, ঘামে ভেজা শরীর আর কাঁপতে থাকা হাত দেখে সবাই বুঝে গিয়েছিল এটা কোনো বানানো ভয় নয়, কিছু একটা সত্যিই ঘটেছে। সেই রাতেই কয়েকজন পরিচারক আর দুজন বিশ্বস্ত স্টাফকে নিয়ে আব্বা আবারও সেই জায়গায় যান। আর সেটাই বোধহয় তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তাদের হাতে ছিল 3 ব্যাটারির টর্চ। চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন জঙ্গল নিজেই নিঃশ্বাস চেপে রেখেছে। খাঁড়ি পেরিয়ে সেখানে পৌঁছাতেই টর্চের আলো পড়ে সেই ভ্যানটার উপর। ভ্যানটা তখনও ছিল, কিন্তু সেটার আগের মতো কোনো যানবাহন ছিল না। তখন সেটা যেন এক চলমান কসাইখানা। ভ্যানের গায়ে শুকিয়ে যাওয়া গাঢ় রক্তের দাগ, চাকার কাছে জমে থাকা আঠালো কিছু, ভ্যানের নিচে আর আশেপাশে ছড়িয়ে থাকা মানুষের চুল, কাটা আঙুল, পায়ের আঙুল, কিছু আধখানা, কিছু পুরো, যেন কেউ মানুষকে খেলনার মতো ভেঙে ছিঁড়ে খেয়ে অবশিষ্ট হাড়গোড় ফেলে রেখে গেছে। কারো মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি। টর্চের আলো কাঁপছিল নাকি ওদের হাত কাঁপছিল বোঝা যাচ্ছিল না। আবার মনে হচ্ছিল ঝোপের আড়াল থেকে কেউ তাকিয়ে আছে।
ঠিক তখনই গাছের দিক থেকে ভেসে আসা অদ্ভুত সব শব্দ, কোনো পশুর ডাক নয়, আবার মানুষের ডাকও নয়। শব্দগুলোতে ক্ষুধা ছিল, আহ্বান ছিল, যেটা কেউ বলছে, এসো এসো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস হয়নি কারো। কেউ কোনো প্রশ্ন করেননি, কেউ কিছু দেখার চেষ্টা করেননি। সবাই নিঃশব্দে ফিরে আসেন। সেই রাতে আর কেউ ঘুমোতে পারেননি। এরপর থেকে আব্বা 4-5 মাস ধরে সেই রাস্তা ব্যবহার করেননি। শুধু আব্বা নন, যে যে পরিচারক ও কর্মচারী সেদিন রক্তাক্ত ফ্যান দেখেছিল, সবার মুখ যেন স্তব্ধ। তখনকার দিনে বিশ্বাস ছিল, এমন কিছুর কথা মুখে আনলে বিপদ ডেকে আনা হবে। আদমখোরদের কথা বললে তারা শুনে ফেলে, আর শুনে ফেললে খুঁজে চলে আসে। সময় নিজের কাজ করে। 5 মাস কেটে যায়। মানুষের মন ভয় ভুলে যেতে চায়, বা ভুলে যাওয়ার ভান করে। দিনের আলোয় জঙ্গল আর ভয়ঙ্কর থাকে না। আব্বাও ধীরে ধীরে নিজেকে বোঝাতে শুরু করেন, হয়তো কোনো খুন, হয়তো কোনো পাগলের কাজ। একদিন কয়েক কর্মচারীকে সঙ্গে নিয়ে আবার সেই রাস্তা দিয়ে যান। কিছু হয় না। আরেকদিন যান, তারপর নিয়মিত। দিনের আলোয় কোনো ভ্যান নেই, কোনো রক্ত নেই, কোনো শব্দ নেই। তবু জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় আব্বার মাঝে মাঝে মনে হতো, কেউ যেন দেখছে, শুধু দেখছে না, এখন খেতে চাইছে। তখন বৈশাখ মাস। দিনের তাপ যেন মাটির বুক ফুঁড়ে আগুন হয়ে বেরোচ্ছে। আব্বা সেদিন যথারীতি হাটে গিয়েছিলেন। বাজার করতে করতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। ফিরতে ফিরতে চরের মাঝখান দিয়ে হাঁটছিলেন তিনি। চারপাশে বিস্তৃত খোলা জমি, দূরে দূরে ঝোপঝাড় আর নিচু গাছপালা। ঠিক তখনই আব্বার চোখে পড়ে, আকাশের রং বদলে যাচ্ছে। পশ্চিম দিক থেকে কালচে মেঘ গুটিয়ে আসছে, যেন কেউ আকাশে কালো কাপড় টেনে দিচ্ছে। কাল বৈশাখী ধেয়ে আসছিল। আব্বা পা চালান। গরম হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যায়, কিন্তু সেই ঠান্ডায় কোনো স্বস্তি নেই, আছে অশুভ পূর্বাভাস। কিছু দূর যেতেই বাতাস জোরে বইতে শুরু করে। খোলা চরের ওপর দিয়ে ধুলোবালি উড়ে এসে চোখে মুখে লাগে। আব্বা বুঝতে পারেন, ঝড় আসার আগেই জঙ্গলের রাস্তা পেরোতে হবে। কিন্তু ঠিক কখন যে তিনি সেই জঙ্গলের মাঝের সরু রাস্তাটায় ঢুকে পড়েছেন, নিজেও খেয়াল করেননি। হঠাৎ চারপাশের শব্দ বদলে যায়। মাঠের খোলা বাতাস নেই, তার জায়গায় গাছের পাতার ঝড়ো ঝড়ো আওয়াজ। মাথার ওপর উঁচু গাছগুলো বাতাসে দুলছে। ডালপালা একে অপরের গায়ে ধাক্কা খেয়ে কর্কশ শব্দ তুলছে। বাতাসের সাথে সাথে বিদ্যুতের গর্জন শোনা যাচ্ছে দূরে। আকাশের এক কোণে হালকা আলো দেখা গেলেও গাছের পাতার ফাঁক দিয়ে যে আকাশটা দেখা যাচ্ছে, সেটা অস্বাভাবিক রকমের লাল, অশান্ত। আব্বা এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ে যায় জায়গাটার কথা। বাম দিকের সেই মোড়টা, যেখানে কয়েক মাস আগে রাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন সেই ভ্যানটাকে। লাশ ভর্তি ভ্যান। ভেবে বুকটা হালকা কেঁপে ওঠে। কিন্তু তিনি নিজেকে বোঝান, দিনের আলোয় কিছু হবে না। ঠিক তখনই বিদ্যুতের ঝলক। এক পলকের জন্য আব্বার চোখে পড়ে সেই জায়গায় একটা ভ্যান দাঁড়িয়ে আছে, কালো, নোংরা, বিকৃত। পরের মুহূর্তে অন্ধকার। আব্বা আবারও পেছনে তাকান। কিছু নেই, রাস্তা ফাঁকা, শুধু গাছপালা দুলছে। কিন্তু তার শরীরের লোম খাড়া হয়ে যায়। এটা ভ্রম ছিল না, বুকের ভেতর অজানা আতঙ্ক দানা বাঁধে। এবার তিনি হাঁটা ছেড়ে দৌড়াতে শুরু করেন। বাতাস তীব্র হয়ে উঠেছে। প্রথম বৃষ্টির ফোঁটা গায়ে পড়ে, তারপর ভারী বৃষ্টি।
ঘন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে আব্বার জামা ভিজে চামড়ায় লেপ্টে যায়। কাদা জলে পা পিছলে যাচ্ছিল, তবু প্রাণ ভয়ে থামেননি তিনি। হঠাৎ একটা শব্দ, ঝোপঝাড় ভেঙে কেউ দৌড়ে বেরিয়ে আসছে। আব্বা থমকে যান। জঙ্গল থেকে একটা লোক দৌড়াতে দৌড়াতে রাস্তার ওপর উঠে আসে, আর ঠিক আব্বার চোখের সামনেই হুমড়ি খেয়ে পড়ে যায়। লোকটার গায়ে কাদা, মুখে আতঙ্ক। সে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই পেছন থেকে কয়েকটা মানুষের মতো অবয়ব বেরিয়ে আসে। মানুষের মতো, কিন্তু মানুষ না। বিদ্যুতের আলোয় আব্বা আবছা ভাবে দেখেন, চোখ দুটো অস্বাভাবিক বড়, শরীরগুলো কুঁজো, হাতগুলো অস্বাভাবিক লম্বা, কুচকুচে কালো। কারো হাতে বর্ষা, কারো হাতে মোটা লাঠি। রাস্তায় পড়ে থাকা লোকটা চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু শব্দ বেরোনোর আগেই প্রথম আঘাতটা পড়ে। তারপর একের পর এক মাংসের উপর লাঠির শব্দ, হাড় ভাঙার আওয়াজ, লোকটার গলা দিয়ে বেরোতে থাকা চাপা গোঙানি। আব্বা প্রাণ ভয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়েন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আতঙ্কে। চোখ বন্ধ করতে চান, কিন্তু পারেন না। বিদ্যুতের ঝলকে তিনি দেখেন অবয়বগুলো লোকটাকে মেরে ফেলে আবার জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল, যেন কিছুই ঘটেনি। বৃষ্টি পড়ছিল অবিরাম। আব্বার শরীর ভিজে একাকার, কিন্তু তিনি নড়তে পারছিলেন না। তার সামনে একটা মার্ডার হয়েছে। যদি ওরা আশেপাশেই থাকে, যদি শব্দ শুনে ফিরে আসে, তখনই আব্বার মাথার ভেতর একটা কথা ঘুরছিল। দৈত্য দানব শুধু বইয়ের পাতায় থাকে না, আসল দৈত্য দানব মানুষেরই মতো দেখতে। কিন্তু তার চিন্তা শক্তির শ্বাসরোধ করে আচমকাই প্যাঁ 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 শব্দ, ভ্যানের হর্নের বিকট আওয়াজ ভেসে আসে। আব্বার বুকের ভেতর যেন কিছু ফেটে যায়। তিনি আঁতকে উঠে মাটিতে পড়ে যান। হাত পা খিঁচুনির মতো কাঁপতে থাকে। চোখ তুলতেই দেখেন ভ্যানটা তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছিল। ভ্যানের ওপর থেকে চালক নেমে আসে, লম্বা, হাড্ডিসার, মুখে বিদঘুটে হাসি, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। আব্বার দিকে তাকিয়ে হেসে বলে, কিরে তুই এখানে? তোকে কতদিন খুঁজেছি, কিন্তু কোনো হদিশ পাইনি, আজ পেয়েছি। বলতে বলতে সে ভ্যানটা ঠেলে নিয়ে যায় রাস্তার ওপর পড়ে থাকা লোকটার দিকে। বিদ্যুতের আলোয় আব্বা আবার দেখতে পান ভ্যানের ওপর আগেই দুটো রক্তাক্ত লাশ পড়ে আছে। ভ্যানটা থামে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তারপর আব্বা নিজের কানে পরিষ্কার শুনলেন, লোকটা তখনও বেঁচে আছে। ক্ষীণ গোঙানি। ভ্যানওয়ালা বিরক্ত গলায় বলেন, ইস রে, মরেনি, জিন্দা খাবে কি করে? এই কথার পর যা ঘটল তা কোনো মানুষের কাজ নয়। ভ্যানওয়ালা লোকটার বুকের উপরে উঠে দাঁড়ায়, তারপর লাফাতে থাকে। ধুমধাম শব্দে লোকটার বুক দেবে যায়। মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। কয়েকটা লাফের পর লোকটার শরীর নিথর হয়ে যায়। ভ্যানওয়ালা থামে। সে ধীরে ধীরে নেমে এসে লোকটার বুকে মাথা রাখে, যেন হার্টবিট শুনছে। কয়েক সেকেন্ড পর সে আব্বার দিকে তাকিয়ে উল্লাস করে বলে, এ দেখ, শেষ, শরীরে জান নেই। তারপর উঠে দাঁড়িয়ে বলে, জিন্দা খেলে লোকে জেনে যাবে, তাই মারলাম। বলতে বলতে সে লোকটার নিথর দেহটা বস্তার ভেতর ভরে কাঁধে তুলে নেয়। টুপুস করে শব্দ হয়। ভ্যানের ওপর ছুঁড়ে ফেলে দেয় লাশটা। তারপর ধীরে ধীরে আব্বার দিকে এগিয়ে আসে। কিরে, পড়ে থাকবি? হাসিটা আরো বিকৃত হয়ে ওঠে। চল, তোকেও নিয়ে যাই, তবে যখন তোকে বলবো নেমে যেতে, নেমে যাস। কথাটা শেষ করার আগে সে ঝপ করে আব্বাকে কাঁধে তুলে নেয়। আব্বা চিৎকার করতে পারেন না, গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। কয়েক কদম হেঁটে সে আব্বাকে ভ্যানের ওপর লাশগুলোর পাশে ফেলে দেয়। নড়াচড়া করবি না, পড়ে গেলেই সর্বনাশ। বৃষ্টির মধ্যে ভ্যান চলতে শুরু করে। রাস্তায় অন্ধকার,
চারিদিকে জঙ্গল, ভ্যানের ওপর 3টে লাশ আর একজন জীবিত মানুষ, যে এখনো জানে না জীবিত ফিরবে নাকি ফিরবে না। আব্বা তখন আর মানুষ ছিলেন না, ভয়ে জমে যাওয়া একখানা নিঃশ্বাস নেয়া দেহ মাত্র। ভ্যানের উপর শুয়ে থাকা লাশগুলোর শরীর থেকে বেরোনো আষ্টে পচা ধাতব গন্ধ তার নাক মুখ দিয়ে ঢুকে পড়ছিল। মনে হচ্ছিল সেই গন্ধ শুধু শ্বাসের সঙ্গে ঢুকছে না, মগজে গিয়ে আঠার মতো লেগে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ, বমি আসছে, কিন্তু বমি করার শক্তিটুকু নেই। ঠিক তখনই ভ্যানওয়ালা হঠাৎ খ্যাক খ্যাক করে হেসে ওঠে। কিরে, গন্ধ লাগে? তার কণ্ঠে কোনো স্বাভাবিকতা নেই, যেন বহুদিন ধরে মানুষের ভাষা ব্যবহার না করায় শব্দগুলো ভাঙা ভাঙা হয়ে বেরোচ্ছে। ওই লাশটা পাশের দ্বীপের আব্বাসের ছেলের। সে জানায় বিষ খাইছিল, বৈবাহিক অশান্তি। 2 দিন আগে মরছিল, আজকে কবর থেকে উঠায় নিয়ে আসছি। বলতে বলতে সে ভ্যানে ব্রেক করে, তাতে লাশটা একটু নড়ে উঠল। আব্বার বুকের ভেতর যেন কিছু একটা ছিঁড়ে গেল। আর ওই পাশেরটা রমাইয়া, জেলে পাড়ার রমাইয়া 4 দিন আগে মারা গেছে, শুকনা লাশ। ভ্যানার গলায় অদ্ভুত এক গর্ব। আর এখন যেটাকে মারলাম, এক মলানা। এই শব্দটা শোনার পর আব্বার শরীরের লোম খাড়া হয়ে গেল। সে বলতে থাকে, একদিন বাজার থেকে ফিরতেছিল, রাস্তার মধ্যে শয়তান দৈত্য জিনের দল 10-11 জন একটা মানুষ মারতেছিল। ওটা দেখে ফেলছিল। তারপর থেকে রাতের বেলা আর বাইর হয় না। খবর ছড়াইছিল চারদিকে, শয়তান জিন লাশ খায়। এর ফলে আমার মালিকের রাগ, তাই এইটারে মাইরে নিয়ে যাইতেছি। এই কথাগুলো যেন ছুরি হয়ে একটার পর একটা আব্বার মাথায় ঢুকছিল। তিনি বুঝে গিয়েছিলেন এই লোকটা মানুষ না, আবার পুরোপুরি জিনও না, মাঝামাঝি কিছু একটা। ভ্যান আবার চলতে শুরু করলো। রাস্তার বাম দিকে নামতেই আব্বা স্পষ্ট শুনলেন গাছের ডালে ভারী কিছু নড়ছে। শুধু নড়ছে না, ঘষছে কেউ, নখ দিয়ে ছাল ছিঁড়ে ফেলার মতো। ভ্যানটা থামলো আগের সেই প্রকাণ্ড গাছটার সামনে। সেই গাছ যার নিচে একদিন লাশ সহ ভ্যানটা দেখেছিলেন আব্বা। আব্বা দেখলেন গাছটার গুড়ি জুড়ে কালচে দাগ, শুকনো রক্ত বহুদিনের। ভ্যানওয়ালা নেমে এলো, একটার পর একটা লাশ নামাতে শুরু করলো। আর ঠিক তখনই গাছ বেয়ে নেমে আসতে শুরু করলো অবয়বগুলো। চোখ দুটো অন্ধকারেও যেন জল জল করছে, হায়নার মতো দৃষ্টি তাদের। সে কি উল্লাস! আব্বা চোখ বন্ধ করে কাঁপছিলেন। এই দৃশ্য দেখলে যে কেউ পাগল হয়ে যেত। হঠাৎই একটা অবয়ব সামনে এগিয়ে আসে আব্বার খুব কাছে, এত কাছে যে সে তার শরীরের গন্ধ শুকতে লাগলো। আব্বার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ঠিক তখনই ভ্যানওয়ালা গর্জে উঠল, আরে আরে আরে, ওইটা এখন না। অবয়বটা গো গো করে পিছিয়ে যায়, কিন্তু আরেকটা পেছন থেকে লাফিয়ে আব্বার পিঠে উঠে বসে। আব্বার ভাবতে পারলেন না, শরীর যেন নিজে থেকেই কাজ করা বন্ধ করে দিয়েছে। এক ঝটকায় কাত হয়ে তিনি ভ্যান থেকে নিচে মাটিতে পড়েই উঠে দাঁড়ালেন। এরপর আর কি, প্রাণপণে ছুটতে শুরু করলেন। পেছনে কি হচ্ছে, কে ডাকছে, কে হাসছে, কিছুই তিনি আর শুনলেন না। শুধু জানতেন সেখানে থাকলে মৃত্যু নিশ্চিত। জঙ্গল গিলে খেতে চেয়েছিল তাকে, আর আব্বা দৌড়াচ্ছিলেন জীবনের জন্য। আব্বা দৌড়াতে দৌড়াতে এক মুহূর্ত পেছনে ফিরে তাকাতে পারছিলেন না। পেছন থেকে ভেসে আসছিল ভ্যানওয়ালার হর্নের বিকট শব্দ, আর মাঝে মাঝে কোনো অচেনা পশুর ডাক।
শরীরটা কেবল ছুটছিল, মন থেকে কোনো হুঁশি কাজ করছিল না। কেবল চিৎকার, আতঙ্ক আর বুকের ভেতরে জমে থাকা অজানা শক্তি। ভ্যানওয়ালার কণ্ঠ তখনও ক্ষীণ ভেসে আসছে, যেন বাতাসে আটকে থাকা অদৃশ্য ধ্বনি। প্রতিটি শব্দ যেন শরীরের ভেতরে ঢুকে বিঁধে যাচ্ছিল। আব্বা ছুটছিলেন, কিন্তু হৃদয় যেন ঢিমে হয়ে গেছে। পায়ের তলা পাথরের মতো ভারী, তবুও দৌড় থামাতে পারছিলেন না। কেবল একটা জিনিস মনে হচ্ছিল, বাঁচতে হবে। বোটের ওপর হুড়মুড়িয়ে চড়াও হয়ে আব্বা কিছুটা শান্তি পেলেন। বোটের নড়াচড়া, জলের আওয়াজ আর হালকা বাতাস সবকিছু যেন মানুষের চেতনা ফেরানোর একমাত্র মাধ্যম। কিন্তু শরীর তখনও কাঁপছিল। বোটে উঠে বাড়ির দিকে যখন এগোতে লাগলেন, তখনই হঠাৎ শারীরিক শক্তি শেষ হয়ে আসে। পা আর মাথা যেন আলাদা কাজ করছিল। শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছে উঠোনে হুমড়ি খেয়ে জ্ঞান হারান।